কি সুগন্ধ হিল্লোলো বহিল আজি প্রভাতে, জগৎ মাতিল তাই। কি সুগন্ধ হৃদয় মধুকর ধাইছে দিশি দিশি, হৃদয় মধুকর ধাইছে দিশি দিশি, পাগল প্রায় আজি প্রভাতে, জগৎ মাতিল তাই। কি সুগন্ধ হিল্লোলো বহিল, কি সুগন্ধ হিল্লোলো বহিল আজি প্রভাতে, জগৎ মাতিল তাই। কি সুগন্ধ বরণ বরণ পুষ্পরাজি, হৃদয় খুলিয়াছে আজি। বরণ বরণ পুষ্পরাজি, হৃদয় খুলিয়াছে আজি। সেই সুরভি সুধা করিছে পান, পুরিয়া প্রাণ সে সুধা করিছে দান। সে সুধায় আনিলে, সে সুধায় আনিলে উথলি যায় আজি প্রভাতে, জগৎ মাতিল তাই। কি সুগন্ধ হিল্লোলো বহিল আজি প্রভাতে, জগৎ মাতিল তাই। আজি সুগন্ধ। স্বামীজির আমেরিকান শিষ্যই বলছেন কথাটা, কেট সানবার্ন। আমি এখনও বুঝতে পারিনি উনি ভদ্রলোক না ভদ্রমহিলা। তাঁকে কেন্দ্র করে বিদ্রুপের হাসি এবং কটাক্ষ তিনি লক্ষ্য না করলেও আমি অবশ্যই করেছি, কিন্তু ওইসব তিনি এতটাই গ্রাহ্যই করতেন না। বললেন, আমাকে পূর্বপুরুষদের পোশাক আশাক বর্জন করতে হবে নাকি? আপনি ভারতে গেলে কি আপনার পোশাক ছেড়ে আমাদের ভারতীয় মেয়েদের পাগদোয়া বেশভূষা পরবেন? খুবই সঙ্গত প্রশ্ন। বাস্তবিক শিষ্টাচারের অভাব ও অজ্ঞতা থেকেই আমরা ভেবে বসি যা কিছু আমাদের ধরন ধারণ থেকে পৃথক তাই সন্দেহজনক, হাস্যকর ও ভুল। রোজ টেরি কুক আমাকে বলেছিলেন, যে শহরে একদা তিনি থাকতেন সেখানে প্রত্যেক বহিরাগত ব্যক্তিকেই বলা হতো ফরেনার। শব্দটি উচ্চারণের সময় অপছন্দ ঘৃণার সুরে ঝরে পড়ত। আমার ফরেনার ক্ষেত্রেও ঠিক তাই হলো। ফরেনার মানে ফরেনার কথাটাকে উপেক্ষা করে ফরেনার বলা হতো। অবস্থা চরমে ওঠে পরদিন সকালে। স্বামীজি তখন বারান্দায় বসে সম্ভবত গভীর চিন্তায় ডুবেছিলেন, অথবা এও হতে পারে তিনি তখন মনকে চিন্তাশূন্য করার চেষ্টা করছিলেন যাতে দিব্য আলো ও ভাবতরঙ্গ সেখানে প্রবেশ করতে পারে।
তিনি নিস্পন্দ হয়ে বসেছিলেন, দৃষ্টি ফ্যালফ্যালে এবং স্থির, যেন নির্বনোপম এক অবস্থা লাভের জন্য সচেষ্ট। সেই দৃশ্য দেখে বিল হ্যানসন ঘুরপথে আমার স্বামীর কাছে এসে বিশ্বাবিষ্ট কণ্ঠে বলে ওঠে, হায় ভগবান, ম্যাডাম এই বস্তুটি কোত্থেকে পেলেন, কীভাবে তৈরি করলেন? তার চোখে কিছুটা উৎকণ্ঠা, কিছুটা কৌতুক ও ঝিলিক দিচ্ছিল। তার ধারণা হয়েছিল ওটি নির্ঘাত মোমের তৈরি কোনো পূর্ণাবয়ব মূর্তি, আর নয়তো কাপড়ের বিশাল পুতুল। আমি ওটি তৈরি করে রং করে সকলকে তাক লাগিয়ে দেওয়ার জন্য বোধহয় ওখানে রেখে দিয়েছি। ও যে এমনি ভাববে আমি কি করে তা কল্পনা করব। অতএব আমি যে সত্য কাহিনী বলতে বসেছি, আশা করি আপনারা তা বিশ্বাস করবেন। যেদিন আমার প্রাচ্যদেশী অতিথি মধুর, বিষণ্ণ এবং কিছুটা সন্দেহের সুরে প্রশ্ন করলেন, আপনি যেসব প্রভাবশালী ভদ্রলোক ও ভদ্রমহিলার কথা আমাকে বলেছিলেন তারা কোথায়? আমি অবশ্যই তাদের দেখতে চাই এবং স্বদেশের দরিদ্র মানুষের জন্য কাজ শুরু করতে চাই। সেদিন আমাকে সত্যিই ভীষণ বিব্রত হতে হয়েছিল, সম্মুখীন হয়েছিলাম এক কঠিন পরীক্ষার। স্বামীজিকে বলেছিলেন না, আমার কাছে অনেক ভদ্রলোক ভদ্রমহিলা আসে, উচ্চশিক্ষিত ও জ্ঞানী গুণী। তো স্বামী যখন দেখতে চেয়েছিলেন তখন উনি বিব্রত বোধ করেছিলেন। কেন না, স্বামীজির কাছে ওরা কিছুই না, এই কথা চিন্তা করে বিব্রত বোধ করেছে। এক সন্ধ্যায় কথা মনে পড়লে আজও আপন মনে আমি না হেসে পারি না। সেদিন জনবারো মহিলা আমার মহামান্য অতিথির চারপাশে সমবেত হয়েছিলেন। আমার মনে হয় ভদ্রমহিলা এই কেট স্যানবার্ন ভদ্রমহিলাই হবেন, তার যত বন্ধুবান্ধব সব মহিলা, তার মানে মহিলাই হবেন উনি। এক সন্ধ্যার কথা মনে পড়লে আজও আমার মনে না হেসে পারি না। সেদিন জনবারো মহিলা আমার মহামান্য অতিথির চারপাশে সমবেত হয়েছিলেন। তিনি তার ধর্মমত দর্শন ব্যাখ্যা করছিলেন। পাশ্চাত্যের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে অর্থোপার্জন দ্বারা ভারতে চরম দুর্দশাগ্রস্ত সাধারণ মানুষকে দরিদ্র যন্ত্রণার হাত থেকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনার কথা ভাবছিলেন। তাও সবিস্তারে বললেন। আমার বন্ধুরা তাঁর কথায় মুগ্ধ হয়ে শুনছিল এবং মাঝে মধ্যেই সায় দিচ্ছিলেন। তারপর একসময় তিনি আমাদের বললেন, আত্মা একটি বৃত্ত, যার পরিধি বলে কিছু নেই, অথচ যার কেন্দ্র সর্বত্র, এবং এই মহাবিশ্বে অনন্ত দ্বারা রচিত এক শক্তি। পৃথক পৃথক লোকগুলি স্বতন্ত্র এক একটি ছন্দ মাত্র। আমরা ক্লান্ত মন এবং অস্থিরভাবে চলতে শুরু করেছে। চলতে শুরু করেছে। একসময় দেখলাম আমি চেয়ারে একধারে বসে আছি। বিস্ময়ের পর বিস্ময়ের কথা এক মনে শুনতে শুনতে চোখ দুটি টনটন করছে আর মুখটি ঈষৎ মুক্ত। উদ্দীপ্ত ও আনন্দবিহ্বল ভঙ্গিতে তিনি বলেই চলেছেন এবং আমি গভীর মনোযোগের সঙ্গে তাঁর সেসব অপূর্ব কথা শুনছি। একসময় উঠে আড়ালে গিয়ে প্রবল হাসিতে ফেটে পড়লাম। স্থিরাগ্রস্ত মানুষের মতো একলাই হেসে চলেছি। এই হাসি এই ভেবে যে আমি শেষ পর্যন্ত সফল হয়েছি, যা করতে চেয়েছিলাম তা করতে পেরেছি, কিন্তু আমাকেও তার জন্য সংগ্রাম করতে হয়েছে। বিদায় নেওয়ার সময় তিনি আমাকে মা বলে ডেকেছিলেন, বলেছিলেন যে কোনো ভারতীয় নারীর কাছে এই সম্বোধন বিশেষ সম্মানের। এই সৌজন্যে আমিও প্রীত হয়েছিলাম এবং এমন সন্তানের জন্য আমি সেদিন প্রকৃতই আমি গর্ববোধ করেছিলাম। আচ্ছা, শেষ করি। মিস কেট স্যানবর্ন 1839 সালে জন্মেছেন আর 1917 সালে দেহ রেখেছেন। পাশ্চাত্যের প্রথম ব্যক্তি, মানে মিস কেটবার্ন সম্বন্ধে একটু পরিচয় দেওয়া হচ্ছে, এখানেই শেষ হয়ে যাবে আজকে। মিস কেট স্যানবর্ন 1839 সালে জন্ম হয়েছে এবং 1917 সালে তিনি দেহ রেখেছেন। পাশ্চাত্যের প্রথম ব্যক্তি যিনি কানাডার ভ্যাঙ্কুভারে স্বামীজির পদার্পণের অব্যবহিত পরেই তাকে দর্শন করেন। ক্যানাডিয়ান প্যাসিফিক নামক ট্রেনের বিশেষ পর্যবেক্ষণ কক্ষেই ভ্যাঙ্কুভার থেকে শিকাগো যাওয়ার সময় স্বামীজির সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। তার আগে স্বামীজির সম্বন্ধে তিনি কিছুই জানতেন না। বিশেষ মুগ্ধ হয়ে তিনি স্বামীজিকে তার নাম ঠিকানা দেন এবং বলেন বস্টনের কাছাকাছি ব্রিজি মেটকাপ নামক খামার বাড়িতে স্বামীজি তার অতিথি হলে তিনি খুব খুশি হবেন। তিনি স্বামীজির সঙ্গে বিশিষ্ট জ্ঞানীগুণীদের পরিচয় দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। একথা সুবিদিত যে স্বামীজি তাঁর বাড়িতে গিয়েছিলেন এবং তার মাধ্যমে
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষা ও সাহিত্যের অধ্যাপক ডাক্তার রাইটের সঙ্গে তার পরিচয় হয় এবং অবশেষে শিকাগো ধর্মসভায় হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে তিনি অংশগ্রহণ করেন। উপরের স্মৃতিকথাটি কেট স্যানবার্ন রচিত অ্যাবান্ডনিং অন অ্যাডপ্টেড ফার্ম নিউ ইয়র্ক গ্রন্থ থেকে সংগৃহীত। আচ্ছা, এই সঙ্গে আমি একটা কথা বলি, আমার নিজের কথা। সেটা হচ্ছে, আমি কেট স্যানবার্নের পরিচয়টা এতদিন পর্যন্ত জানতাম না। জানতাম যে কোনো ভদ্রমহিলা, উনি যখন বসুনের দিকে যাচ্ছেন স্বামীজি, সেই সময় ওনার স্বামীজির ড্রেস দেখে ওনার কীরকম অভাব লেগেছে এরকম। তো উনি যেচে আলাপ করলেন, আলাপ করে উনি স্বামীজিকে একটা শোপিস হিসেবে দেখাবার জন্য, বন্ধুবান্ধবদের দেখাবার জন্য, দেখলেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ বলছে, অত অদ্ভুত ধরনের তার ড্রেস। তো উনি তখন খুব পয়সাওয়ালা লোক ছিলেন, কেট স্যানবার্ন, কিন্তু এই নামটা আমি জানতামই না। এনার পরিচয় আমি এইভাবে জানতাম যে একজন ভদ্রমহিলার সঙ্গে স্বামীজির দেখা হয়েছিল এবং তিনি স্বামীজিকে নিয়ে গিয়ে নিজের খামার বাড়িতে রেখেছিলেন। এবং তিনি রেখেছিলেন এই ভাব নিয়ে যে একজন অদ্ভুত মানুষ ভারতবর্ষ থেকে এসছে, আমার বন্ধুবান্ধবদের ডেকে নিমন্ত্রণ করে এই অদ্ভুত মানুষটিকে দেখাবো, এই উদ্দেশ্যে স্বামীজিকে নিয়ে গেছিলেন। তারপরে নিজের স্মৃতিকথাতে এইটা পড়লাম আমি, নিজের অবস্থা কী হলো। ওর এই স্মৃতিকথা কোনোদিন পড়িনি কেট স্যানবার্নের আমি, বা পড়লেও আমার মনে ছিল না।